আপনারা যদি আর্জেন্টিনার লকার রুমের কোনো ছবি দেখে থাকেন, যেটা প্রায় দেখা যায়, না দেখার কোনো কারণ নাই, সেখানে দেখবেন যে এই যে মেসি, ডি মারিয়া বা এই আজকালকার তারকা, এদের পাশে অত্যন্ত বৃদ্ধ একজন মানুষ, উনি প্রায় আর্জেন্টিনার জার্সি গায়ে বসে থাকেন, ওদের সঙ্গে গল্প করেন, ওদের সঙ্গে ছবি তোলেন। এরকম বিভিন্ন ছবি আপনি দেখবেন। এমনকি বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন আর্জেন্টিনা দল উল্লাস করতেছে, তখন দেখবেন এই বৃদ্ধ মানুষটা ওদের সঙ্গে আছেন। আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতুক, বিশ্বকাপ জিতুক, এই সেলিব্রেশনের মধ্যেই বৃদ্ধ মানুষটা অনেকটা চুপচাপ দাঁড়ায় থাকতেন, এবং খেলোয়াড়রা ওনার সঙ্গে ছবি তোলার জন্য সবাই ব্যস্ত হতো। সবাই আলাদা করে করে এই ভদ্রলোকের সঙ্গে একটা ছবি তুলতো। এই ভদ্রলোক কে, এটা কখনো আগ্রহ তৈরি হয় নাই যে এরকম একটা লোক যারা চিনি না, জানি না, মানে তিনি পরিচিত কেউ হলে তো চেহারাই আমরা চিনতাম, নতুবা পদ জানতাম যে উনি এফ এর প্রেসিডেন্ট না, এফ এর কোনো বড় পদের কেউ না, তাহলে তো নাম আসতো না, কখনো নামও জানি না আমরা। কিন্তু এই লোকটা সব জায়গায় আছেন, না সব জায়গায় ছিলেন। এই লোকটা হচ্ছেন পাপুয়া, মেসির পাপুয়া, আর্জেন্টিনা জাতীয় দলের পাপুয়া, পুরো আর্জেন্টিনা ফুটবলের পাপুয়া। ওনার নাম ওমার সাউতো। এই ওমার সাউতো আর্জেন্টিনা জাতীয় দলের সব জায়গায় ছিলেন। ছিলেন শব্দটা বলতে হচ্ছে কারণ গত পরশুদিন ওমার সাউতো, পাপুয়া, মেসিদের পাপুয়া, এই পৃথিবী ছেড়ে গেছেন। শেষ জীবনটা এই গত 1 বছর আর ওইভাবে অ্যাক্টিভ থাকতে পারেন নাই, উনি হুইল চেয়ারে কাটাচ্ছেন শেষ একটা বছর, তারপরে উনি পৃথিবী ছেড়ে গেছেন। এটা আর্জেন্টিনার জন্য বিরাট একটা শোকের ব্যাপার হয়েছে। এএফএ অলরেডি একটা প্রেস রিলিজ দিয়ে শোক প্রকাশ করছে, সেখানে তাপিয়ার যে কোড ব্যবহৃত হয়েছে তাতে তাপিয়া বলছেন যে পাপুয়া, পৃথিবী থেকে অনেকে চলে গেলেও এত কষ্টটা আমি পেতাম না। পাপুয়া, তুমি যেখানে আসো আর্জেন্টিনার টিমের সঙ্গেই আসো। লিওনেল মেসি ইনস্টাগ্রামে, এই যে আমি থাম্বে যে ছবিটা দিচ্ছি বিশ্বকাপ ট্রফি হাতে দুজনের ছবিটা, এই ছবিটা পোস্ট করে লিখছেন যে পাপুয়া তুমি ছিলে, তুমি আসো, এবং তুমি ছিলে বলেই আমি আর্জেন্টিনার হয়ে খেলতে পারছি। এইটাই হচ্ছে মূল ব্যাপার, যে পাপুয়া সেই মানুষটা যে লিওনেল মেসি সহ শত শত আর্জেন্টাইনকে আর্জেন্টিনার জাতীয় দলের পথ দেখাইছেন। কে এই পাপুয়া? পাপুয়া সম্পর্কে একটু জানবো, মানে ওমর সাউতো কে ছিলেন, কি ছিলেন। এক কথায় তিনি সর্বশেষ যে পদে ছিলেন সেটা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের জেনারেল ম্যানেজার ছিলেন। এটা আসলে অনেকটা অনারারি ভাবে ওনাকে বড় একটা পদে বসায়, একটা রুমে বসানো হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি সারাটা জীবন আমরা যাদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী মনে করি বলি, সেই সহকারী ছিলেন। আর্জেন্টিনা জাতীয় দল থেকে শুরু করে আর্জেন্টিনার সব রকম দলের সব সহকারী ছিলেন, মূল কাজটা ছিল লজিস্টিক সাপোর্ট দেওয়া। এই লোকটা কিভাবে মেসিদের প্রাণ হয়ে উঠলেন, মেসিদের জাতীয় দলে আসার পথটা তৈরি করলেন, সেই গল্পটা আজকে একটু শুনবো। ওমর সাউ তো কোনোভাবেই ফুটবলের লোক না, কোনোভাবেই না। ছোটবেলায় ফুটবল খেলছেন কিনা আমরা জানি না, নিশ্চয়ই আর্জেন্টিনার মানুষ 2-4টা শর্ট তো ফুটবলে দিছেনি, কিন্তু ফুটবলার হিসেবে কখনো ক্যারিয়ারও তৈরি চেষ্টা করেন নাই। আর 10টা গরিব পরিবারের মানুষ হিসাবে ওই চাকরি করতেন, একটা সুপার শপে চাকরি করতেন। ওনার শহরটার নাম ছিল লানুস। এই লানুস শহরে একটা সুপার শপে চাকরি করতেন। ওখানে ওনার কাজ ছিল লজিস্টিক্স এর কাজ, মানে উনি সরাসরি সেলস এ কাজ করতেন না। ওই সুপার শপটায় যে মালটাল আসতো ওগুলোর হিসেব রাখা, ওগুলো যতগুলো পাঠানোর কথা ততগুলো কোম্পানিগুলো পাঠাইছে কিনা, কতগুলো গেল, কতগুলো থাকলো, স্টকের হিসাব রাখা, এই কাজগুলো উনি করতেন। এই কাজগুলোর সঙ্গে উনি আরেকটা কাজ করতেন। বললাম যে ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, ভয়ানক একটা মায়ার সম্পর্ক ছিল। তখন ওমর সাউতোর বয়স প্রায় 40 হয়ে গেছে, কিন্তু উনি ফুটবলারদের দেখলেও না দারুণ একটা মায়া লাগ। লানুসে উনি যে সুপার শপে কাজ করতেন, এই সুপার শপের কাছাকাছি এলাকায় একটা ছোট্ট ফুটবল ক্লাব ছিল, একেবারে অনুল্লেখযোগ্য একটা ফুটবল ক্লাব। ওই ফুটবল ক্লাবটা হচ্ছে আর্জেন্টিনার তখনকার কাঠামোতে চতুর্থ স্তরে লিগ খেলতো, লিগেও রেলিগেটেড হওয়ার মতো একটা ক্লাব। প্রায় অ্যামেচার ওই ক্লাবে যে বাচ্চাগুলো খেলতো, এদের প্রতি ওমরের একটা বিরাট মায়া ছিল, বিরাট মায়া ছিল। ফলে ওমর কি করতেন, ওমর যে সুপার শপটা কাজ করতেন, ওই সুপার শপটায় প্রতিদিন কিছু খাবারের ক্যান পরিত্যক্ত হতো। এটা সব সুপার শপেই হয়, যে কিছু খাবারের ক্যান একদম ওই যাতায়াতের কারণে ট্রান্সপোর্টের সময় একদম দুমড়ায় মুচড়া যায়, এগুলো তো আর বিক্রি হবে না। সুপার শপওয়ালারা এগুলো মূলত ফেলে দিত,
যারা দরিদ্র মানুষ তারা ওখান থেকে কুড়ায় নিত। তো ওমর দেখতেন যে এটা তো দিনের জিনিস, দিনের জিনিস মানে সকালেই আসছে, বিকালে দেখা গেছে যে এটা বিক্রিযোগ্য না, কিন্তু ভেতরে খাবারটা তো ঠিক আছে। উনি ওই ক্যানগুলো প্রতিদিন একটা ব্যাগে ভরে নিয়ে যাওয়ার সময় ওই ক্লাবের খেলোয়াড়দের দিয়ে যেতেন যে তোমরা এগুলো খাও। ক্লাবের খেলোয়াড়রা অ্যামেচার একটা ক্লাব, এরকম নিম্ন স্তরের একটা ক্লাব, বাচ্চা বাচ্চা খেলোয়াড়, আর্জেন্টিনা জায়গাটা, ফলে তাদের বিকেলের একটু খাবার এরকম ফ্রি পাওয়া খেলোয়াড়দের জন্য একটা বড় ব্যাপার ছিল। এই করতে করতে ওনার ওই যে একটা ফুটবল রিলেশন তৈরি হলো, ওই ফুটবল ক্লাবটার কর্মকর্তারা ওনারে চিনতো, যেহেতু কর্মকর্তারা খেলোয়াড়দের বিকেলের খাবারটা দিতে পারতো না, কর্মকর্তাদের ওনার প্রতি একটা কৃতজ্ঞতা ছিল যে লোকটা সুপার শপে চাকরি করে, প্রতিদিন সন্ধ্যাবেলা যাওয়ার সময় একটা ব্যাগ দিয়ে যায়, ব্যাগের মধ্যে এক গাদা ক্যান থাকে, আমাদের বাচ্চারা এটা খায়। ফলে ওই ক্লাব প্রেসিডেন্ট ওনাকে চিনতেন। এর মধ্যে হঠাৎ করে একটা দুর্যোগ হলো, তখন ওমরের বয়স ঠিক 40, এটা 1996 সালের ঘটনা। ওই সময় ওই সুপার শপটা বন্ধ হয়ে গেল, ওমর বেকার হয়ে গেলেন। এখন ওমর কি করবেন, ওমর তো আর কোনো কাজ পারেন না, 40 বছর বয়সী একটা মানুষ, দরিদ্র পরিবার, এবং ওমরের শরীর দেখে আপনারা বোঝেন যে ওমর একটু গাট্টা গোট্টা মানুষ। ফলে ওমর কি করবেন, ওমর কোথাও কোনো উপায় না পেয়ে ওই ক্লাবটার প্রেসিডেন্টের কাছে গেছেন, গিয়ে বলছেন যে আমার একটা চাকরি দেন আপনার ক্লাবে। তো প্রেসিডেন্ট বলছেন যে দেখো আমার ক্লাবে তো তোমার চাকরি দেওয়ার সামর্থ্য আমাদের নাই, তুমি তো জানো যে আমাদের বাচ্চাদের খাবার দেওয়ার টাকাই হয় না, তো চলো তোমার এক জায়গায় নিয়ে যাই, সেই জায়গায় গেলে তোমার একটা চাকরি হতে পারে। কোথায়? বললো যে বুয়েন্স আয়ার্সে নিয়ে যাব, এজিজা নামে একটা শহরে, উপশহরে। এজিজা হচ্ছে বুয়েন্স আয়ার্সের পাশেই একটা উপশহর। তো সেখানে নিয়ে গেল। এজিজা ওই যে আগে আপনাদের বলছি, এজিজা হচ্ছে আর্জেন্টিনার ফুটবল সেন্টার, এখানে আর্জেন্টিনার সবকিছু। এটারে ওরা প্রেডিও বলতে পছন্দ করে, যে আর্জেন্টিনার বাড়ি। এই প্রেডিওতে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানকার কর্মকর্তাদের সঙ্গে, ওই ভদ্রলোক যেমনই হোক একটা ক্লাবের প্রেসিডেন্ট, তো প্রত্যেক ক্লাব প্রেসিডেন্টের একটা ভোট আছে এএফএ নির্বাচনে, ফলে প্রত্যেকরে ওই কর্মচারীরা চেনে। উনি ওখানে যিনি লজিস্টিকের চিফ, তখন ওনার নাম বোধহয় ম্যানেজার, এরকম কোনো একটা পদ, রুবেন মোস্কেল্লা। রুবেন মোস্কেল্লার কাছে নিয়ে গেলেন ওমরকে, নিয়ে বললেন যে এই লোকটা এইসব লজিস্টিক্স এর কাজ টাজ পারে, সুপার শপে কাজ করতো, এর একটা চাকরি দাও। মোস্কেল্লারও তখন একটা ডেপুটি দরকার, মোস্কেল্লা তখন এই কাজগুলো করেন। তখনও আর্জেন্টিনা এরকম সিস্টেম তো দাঁড়ায় নাই যে জাতীয় দল বা যুব দল এগুলোর জন্য অনেক স্টাফ থাকবে, অনেক কিছু। তখন প্রেডিওতে মানে এজিজার ওই ফুটবল সেন্টারে সব মিলে হয়তো 8-10 জন কর্মচারী, তার ভিতরে মোস্কেল্লা মূলত হচ্ছে এই লজিস্টিক ব্যাপারগুলো দেখেন, যে খাবার টাবার কি লাগবে, ক্যাম্পে কি কি দরকার, বিদ্যুৎ বিল দেওয়া, অমুক করা তমুক করা, বিদেশ থেকে যেসব খেলোয়াড়রা আসবে ন্যাশনাল টিমের ক্যাম্পে তাদের ওই এয়ারপোর্ট থেকে আনার জন্য গাড়ি ঠিক করা, আবার কোনো ফুটবলার বিদেশে যাবে তার টিকিট কাটা, নানা রকম টিম কোথাও যাবে বাসের ম্যানেজমেন্ট করা, একটা বাস ভাড়া করা, এগুলো মোস্কেল্লা করতেন। এখন মোস্কেল্লার একটা ডেপুটি দরকার ছিল, কারণ টিম তো একটা না, শুধু ন্যাশনাল টিম তো না, 3টা যুব দল আছে, একটা মেয়েদের দল আছে, আর্জেন্টিনার বিচ ফুটবল আছে, ফুটসাল আছে, সবগুলো তো এফ এর আন্ডারে। এই এতগুলো টিম মোস্কেল্লা একা সামলাইতে পারতেন না, ফলে উনি নিয়ে নিলেন ওমররে, বললেন যে তুমি অ্যাটলিস্ট এই যুব দলগুলোর সঙ্গে থাকো, যুব দলগুলোতে নানা রকম কাজ আছে, এই যুব দলগুলো যখন যেখানে যায় তুমি সঙ্গে সঙ্গে থাকবা। এই শুরু হলো পাপুয়ার ফুটবল জীবন, মানে ওমরের ফুটবল জীবন এবং মেসি আবিষ্কারের শুরুটা। এখন মেসি আবিষ্কারটা কিরকম, সেটা হচ্ছে 2003 সালে আর্জেন্টিনা আন্ডার 17 দল ওয়ার্ল্ড কাপ খেলতে আসলো এই আরব আমিরাতে। আরব আমিরাতে আসার পরে তখন কোচ হচ্ছে হুগো তোকালি। হুগো তোকালির নাম আপনাদের মনে আছে কিনা, এখনো এএফ এর সঙ্গে আছেন, এখন বোধহয় যুব ফুটবল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেন। তখন উনি আন্ডার 17 দলের কোচ এবং পরে আন্ডার 20 দলেরও কোচ হয়েছেন, বেশ লম্বা সময় ধরে যুব দলের কোচ ছিলেন। তো তোকালি আন্ডার 17 দল নিয়ে আসছেন বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে। তোকালির সঙ্গে সহকারী হিসাবে আসছেন এই আমাদের ওমর, সহকারী মানে লজিস্টিকের দায়িত্ব নিয়ে, বিমানের টিকিট কাটা, অমুক করতে হবে তমুক করতে হবে। আর বিদেশে গেলে এইসব কাজ তো অনেক বেড়ে যায়, আরব আমিরাতে এসে হোটেলে সবাই ঠিক মতো রুম পাইছে কিনা, কারোর কিছু লাগে কিনা, বাড়তি কোনো খাবার লাগে কিনা, অমুক অমুক খাবারটা পছন্দ করে সেটা কেমনে ম্যানেজ করা যায়, আতারানি কাজ বলে আমাদের এখানে। এইসব ছোটখাটো কাজের সংখ্যা কিন্তু অনেক। ওই দায়িত্ব নিয়ে ওমর এখানে চলে আসছেন। তো একদিন হোটেল থেকে তোকাল্লি হাঁটতে বেরোচ্ছেন,
ওমর একটু ফ্রি আছেন দেখে ওমর রে তোকালি বললেন, চলো ওমর রাস্তায় হাঁটি। এই সময় তাদের স্পেন যুব দলের সঙ্গে স্পেন যুব দলের একজন ফিজিও সম্ভবত তার দেখা। সেও বলল যে চলেন একসঙ্গে হাঁটি। হাঁটতে হাঁটতে ওই যে স্পেন যুব দলের যে ফিজিও, উনি বলতেছেন যে আচ্ছা আপনারা ওই ছেলেটারে আন্ডার 17 দলে নিলেন না কেন? তোকালি বললেন, কোন ছেলেটা? বললো ওই যে বার্সেলোনার লা মেসিয়াতে একটা বাচ্চা আছে, এখন বোধহয় 14-15 বছর বয়স, আপনারা অনায়াসে ওরা আন্ডার 17 খেলায় দিতে পারতেন। ও তো আর্জেন্টাইন, ও যদি আন্ডার 17 খেলতো আপনাদের বিশ্বকাপ কেউ আটকাইতে পারতো না, ও একাই বিশ্বকাপ জিতাই দিতে পারতো। তখন তোকাল্লি ওমরে বলছেন, ওমর তুমি তো এই ইয়েদের খোঁজ খবর রাখো, বিদেশে থাকা আর্জেন্টাইন খেলোয়াড়দের এরকম আসলেই আছে নাকি স্পেনে লা মেসিয়া আমাদের কোনো ছেলে? ওমর বলতেছেন যে হ্যাঁ, এই কথাটা আমার বিয়েলসা বলছিলেন যে হ্যাঁ এরকম একটা ছেলে আছে, নাম হচ্ছে লিওনার্দো। লিওনার্দোর নামে বুঝেন, তখনো পর্যন্ত এএফএ তার নামও পরিষ্কার জানে না। নাম হচ্ছে লিওনার্দো, এই ছেলেটা লা মেসিয়াই থাকে, ওরা দীর্ঘকাল ধরে স্পেনে থাকে, ওর বাবা মা সবাই। তো ও ইয়ে বললেন, তোকালি বললেন যে দেখো তো এই ছেলেটারে কিভাবে ম্যানেজ করা যায়। ওমর দেশে এসে প্রথমে বিয়েলসার সঙ্গে যোগাযোগ করলেন। বিয়েলসা বললেন যে আমার কোনো যোগাযোগ নাই ওদের সঙ্গে। তখন ক্লদিও ভিভাস নামে একজন ছিলেন, উনি মূলত তখনকার দিনে বলা যায় যে খানিকটা কোচিং খানিকটা অ্যানালিস্টের ভূমিকা পালন করতেন। তো ভিভাসের কথা বললেন বিয়েলসা, যে ভিভাসের কাছে নাম্বার থাকতে পারে বা ভিভাস হয়তো ওর কিছু ভিডিও টিডিও একবার আনছিল, ভিভাসই আমার দেখাইছিল যে বাচ্চাটার ভিডিও। তো ওই বাচ্চাটাকে তোমরা এখনো ডাকো নাই? বিয়েলসা তো তখন এফ এর সঙ্গে নাই, ওই বাচ্চাটাকে তো অবশ্যই ডাকা উচিত। ওই বাচ্চাটা তো নেক্সট জেনারেশন আর্জেন্টিনা এবং ও তো ম্যারাডোনার উত্তরসূরি হওয়া উচিত, আমি যখন প্রথম ওর ভিডিও দেখছিলাম। যাই হোক, এটা শুনে ওমর ভাবলেন যে এটা তো ম্যানেজ করতে হবে। তোকাল্লিরে বললেন যে বিএলসা তো এই বলছে, কিন্তু ভিভাসের সঙ্গে যোগাযোগ করেও কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া গেল না। তাহলে যোগাযোগের উপায়? এটুকু জানা গেল যে রোজারিওতে তাদের বাড়ি আছে এবং সেই বাড়িতে তার দাদি চাচা এরা থাকে, অ্যাটলিস্ট বাপ মা সহ তারা স্পেনে থাকে, কিন্তু এখানে কেউ কেউ আছে, কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার তো পাইতে হবে। প্রথমে নিউয়েল লোড বয়েজে ফোন দেওয়া হলো, এটুকু জানা গেল যে এই বাচ্চা একসময় নিউয়েল লোড বয়েজে খেলতো। তাহলে নিউয়েল লোড বয়েজের কারো কাছে তার সরাসরি নাম্বার নাই, ওই তারা বলতেছে যে ওই এখানে তার দাদি টাদি কে কে যেন আছে, আমরা পরিষ্কার জানি না। তো ওমর একটা কাজ করলেন, দুর্ধর্ষ একটা কাজ করলেন। সেটা হচ্ছে ওই প্রেডিও থেকে বেরোয়, মানে এজিজার ওই ফুটবল সেন্টার থেকে বেরোয় উনি সামনে একটা টেলিফোন বুথে ঢুকছেন। টেলিফোন বুথে ঢুকে উনি ডিরেক্টরি চাইছেন, রোজারিও ডিরেক্টরি, যে আমি রোজারিওর একটা নাম্বারে ফোন করব। ডিরেক্টরি নিয়ে উনি ভাবছেন যে ওই ওনার ধারণা তার নাম তো লিওনার্দো মেসি, তাহলে মেসি নামে একটা দুটো নাম্বার ওইটাতে ট্রাই করলে পেয়ে যাব। তো উনি এই পুরো ব্যাপারগুলো আমি জানতেছি হচ্ছে লা নেসিয়নের একটা ইন্টারভিউ থেকে। ওই ইন্টারভিউতে উনি এরকম আঙ্গুল করে দেখাচ্ছেন যে 10 ইঞ্চি জায়গা জুড়ে শুধু মেসি, মানে মেসি নামের লোকেরা, এতগুলো ফোন নাম্বার। এখন আমি কি এত নাম্বারে ওই পাবলিক বুথে বসে ফোন করব? এটা সম্ভব যে আপনারা কে ওই লিওনার্দো মেসির আত্মীয়, আমারে তার নাম্বার দেন? এটা কি পসিবল? এখন উনি এদিক ওদিক তাকায় মেসিদের যে পাতাটা, ওই পাতাটা ছিঁড়ে পকেটে ভরে ফেলছেন। তো উনি বলতেছেন যে আমি যদি এখন ফোন না করে বেরোয় আসি তাহলে ওই বুথওয়ালা আমারে ধরবে যে তুমি ঢুকছো এতক্ষণ কি করলা তাইলে। উনি নিজের বাসায় খানিকক্ষণ ফোন করে বউ বাচ্চার সঙ্গে কথা বলে বেরোয় আসছেন। বেরোয় আসে এইবার ওই 10 ইঞ্চি পাতা নিয়ে উনি বসছেন। বসে এফ এর তো ফোন আছে, ওই ফোন দিয়ে একে একে ফোন করা শুরু করছেন। চতুর্থবারেই লেগে গেছে, চতুর্থবারেই মেসির দাদির সঙ্গে কথা হয়ে গেছে। উনি বলছেন যে আমরা এরকম লিওনার্দোকে খুঁজতেছি, আপনার নাতিকে নাম বলে নাই, বলছে আপনার নাতিকে খুঁজতেছি ইসে ন্যাশনাল টিমে ডাকার জন্য। তা বলতেছে যে এক কাজ করো, আমার ছেলের সঙ্গে কথা বলো। তো ছেলের নাম্বার দিছে, ছেলেরে বলছে যে আপনার ছেলেকে চাই এরকম জাতীয় দলে। তো যে ছেলের নাম্বার দিছে সে হচ্ছে মেসির চাচা, সে হোর্হে মেসি না। সে বলতেছে যে আমি তো ওর চাচা, ও তো আমার কাছে থাকে না, ও তো থাকে স্পেনে। আপনি এক কাজ করেন, আপনারে আমি আমার বড় ভাই হোর্হের নাম্বার দিচ্ছি, এটা স্প্যানিশ নাম্বার, আপনি এই নাম্বারে ফোন দেন। ও হোর্হে মেসিরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে ওমার বলতেছেন পাপুয়া যে আমি এফএ তে চাকরি করি, আমি লজিস্টিক ম্যানেজার, আমরা আসলে লিওনার্দো মেসিকে জাতীয় দলে ডাকার কথা ভাবতেছি, যুব দলে। তো প্রথমেই হোর্হে মেসি বললেন যে আপনার ওর নামটাও জানেন না, ওর নাম হচ্ছে লিও মেসি, নট লিওনার্দো। তো ওমর এই কথা বলে এখনো হাসেন, বলেন যে আমি মাঝে মাঝে ওরে লিওনার্দো ডাকি,
ডাকে বলি যে তুমি তো আসলে লিওনার্দো দা ভিঞ্চির মতো শিল্পী, ফলে আমার ওই ভুল নামটাই তোমার জন্য ঠিক আছে। লিওনেল মেসিও নিশ্চয়ই সেটা এখন মেনে নেয়। কিন্তু হোর্হে মেসি বললেন যে দেখেন, ও তো বহুকাল ধরে এরকম একটা কলের অপেক্ষা করতেছে। আমিও ২-৪ বার এএফএ তে যোগাযোগের চেষ্টা করছি, কিন্তু মেসি কিভাবে এএফএ তে কানেক্টেড হবে এটা তো আমরা কোনো পাথ হয়ে দেখতেছি না। এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে রোজ রোজ যোগাযোগ করতেছে, লা মেসিয়ার কোচরা প্রভোগ করতেছে তুমি স্পেনে যোগ যোগ দাও। ও গো ধরে বসে আছে যে ও আর্জেন্টিনার হয়ে খেলবে। এট লাস্ট আপনারা কল দিচ্ছেন না, এখন কি করতে হবে? ওমর পুরো ব্যাপারটা বুঝে ফেলছেন যে এখনই যদি এই ছেলের গ্রাফ ডাউন করা যায়, এই ছেলে হয়তো স্পেনে চলে যাবে, স্প্যানিশরা এরা নিয়ে নেবে। এখন ওনার তো সে ক্ষমতা নাই, বুঝতেই পারতেছেন যে উনি তো মূলত করণিক টাইপের একটা কাজ করেন, বা লজিস্টিক্স এর কাজ করেন। ওনার পক্ষে তো কাউরে জাতীয় দলে ডাকা সম্ভব না। ওনার দায়িত্ব ছিল খোঁজ খবর নিয়ে নাম্বারটা যুব দলের কোচরে দেওয়া, তোকালিরে দেওয়া। এখন উনি কি করছেন, উনি খুব ভাব নিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের সামনে একটা আন্ডার 17 আন্ডার 20 ম্যাচ আছে, নাকি আন্ডার 17 একটা ম্যাচ আছে প্যারাগুয়ের বিপক্ষে, ওই ম্যাচের জন্য আমরা তারে কল করার জন্য ফোন করছি। মানে কি সাহস করে সিদ্ধান্ত নিয়ে ফেলছে বোঝেন, কারোর সঙ্গে কোনো আলাপ নাই, ওই ফোনে থাকা অবস্থায় সেই ফলস আওয়াজ দিয়ে দিছে যে আমরা তার জাতীয় দলে ডাকতেছি, এবং ফর্মাল চিঠি টিঠি আপনারা ২-৪ দিনের মধ্যে পাবেন, যোগাযোগের ঠিকানা ঠিকানা আমার দেন, আমরা লিওকে দলে চাই। উনি ফোন রাখার পরে গিয়ে তোকালিরে বলছেন যে দেখো এই আমি বলে ফেলছি, আর কোচরা সবাই বলতেছে বড় বড় কথা, আমি তো ওরে দেখি নাই, আর আমি তো ফুটবল বুঝি না। এই লোকটা ইন্টারভিউতে বারবার বলতেছে আমি তো ফুটবল বুঝি না, আমি শুধু ফুটবলারদের বুঝি। আহা, কি কথা! ফুটবলারদের বোঝা যে ফুটবল বোঝাচ্ছে অনেক জরুরি, সেটা এই গল্পটা শেষ হতে হতে বুঝবেন। ও তোকালি বলছেন যে ভালো করছো, আমরা প্রয়োজনে একটা ম্যাচ পাতায় ফেলবো, কিন্তু এই ছেলের মিস করবো না। একবার ডাকে দিলে তো আর স্পেন, একবার যদি মাঠে নামায় দিতে পারি তাহলে তো আর স্পেন নিবে না। এবং কার্যত কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে একটা প্রায় হঠাৎ আয়োজিত একটা ম্যাচে মেসি আর্জেন্টিনার প্রথম ওই আকাশি নীল জার্সিটা পরে, এবং সেটা ওই ওমরের কারণে। আজও পর্যন্ত লিওনেল মেসি যখনই তার সঙ্গে দেখা হয়, তখনই ওই কথাটা বলে যে ওমর তুমিই কিন্তু আমারে নিয়ে আসছো, তুমি না হলে কিন্তু আমি হয়তো জাতীয় দলে খেলতে পারতাম না। এবং ওমরের এই পুরো ইন্টারভিউটা, আমি তো আসলে যখন ওমর মারা গেছেন, যখন তাপিয়া শোক প্রকাশ করছেন, এএফ এর শোক দেখছি, তখনও ওমর সম্পর্কে দেখেন আমারও পরিষ্কার কোনো ধারণা নাই। শুধু ওই ছবিটা আপনাদের মতো আমিও দেখতাম যে এই লোকটা আছে সব জায়গায়। কিন্তু পড়তে গিয়ে বুঝলাম যে কি মায়ার একটা সম্পর্ক আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে। এবং এই লোকটা তো আসলে হিস্ট্রি চোখের সামনে দেখছে। 96 থেকে এই লোকটা এই বছর ৫ আগে পর্যন্ত দৌড়াদৌড়ি করে সব কাজ করত। দৌড়াদৌড়ি করে, বিশেষ করে জাতীয় দলের। একটা সময় জাতীয় দলে তার হাতে চলে আসলো, এবং সে সময় সে দেখছে যে কিভাবে কি চলে। ওই যে সেদিন তাপিয়ারে নিয়ে কন্টেন্টে বলতেছিলাম না, এজিজাতে এই যে সেন্টারটা, এই সেন্টারটা যে কি বিভৎস অবস্থায় ছিল, এটা ইন্টারভিউটা পড়ে আরো ভালো বুঝলাম। কালকে রাতে অনেক কষ্ট করে ইন্টারভিউ স্প্যানিশ থেকে বাংলা করায় তারপরে পড়তে হলো। তো তো বিশাল ইন্টারভিউ, ইন্টারভিউ আবার ৭-৮ হাজার শব্দের। তো ওই ইন্টারভিউতে উনি বলতেছেন যে এমনও দিন গেছে বিদ্যুৎ বিল দেওয়া যাচ্ছে না, বারবার বিদ্যুৎ অফিস থেকে আমার ফোন দিচ্ছে, বিদ্যুৎ লাইন কেটে দিচ্ছে, খেলোয়াড়দের ক্যাম্প চলতেছে যুব দলের, ওদের রাতে কি খাওয়াবো আমি জানি না, আর বাকি আনতে আনতে এমন অবস্থা হয়েছে স্টোর গুলো আর এএফএ এর বাকি দিবে না। আমি পার্সোনাল অ্যারেঞ্জমেন্টে নিজের যোগাযোগে গিয়ে ওদের রাতের খাবারের ব্যবস্থা করছি। এমনও হয়েছে রাতে ওদের ঘুমানোর পরিষ্কার কোনো জায়গা নাই, আমি বাসা থেকে ওদের জন্য খাবার নিয়ে আসছি, আমরা স্টাফরা বাসা থেকে ওদের জন্য খাবার নিয়ে আসছি। কারোর এইদিকে কোনো চোখ ছিল না। গ্রন্দনার টাইমের প্রশংসা করছি এর আগের দিন, ওনার ইন্টারভিউ করতে গিয়ে দেখি তো গ্রন্দনার টাইমে জঘন্য অবস্থা ছিল। উনি বলতেছেন যে এটা পোকামাকড়ের একটা বাসস্থান হয়ে গেছিল যতদিন চিকুই দায়িত্ব না নিছে। চিকুই মানে তাই তাপিয়া। উনি সরাসরি তাপিয়ারে চিকুই বলে ডাকেন, এবং তাপিয়া ওনারে খুব রেসপেক্ট করে। উনি বলছেন যে চিকুই আসার পরেই সবকিছু ঠিক করছে, তা না হলে আর্জেন্টিনা এই জায়গাটা আসতে পারতো না। এবং ওই কথাটা ইন্টারভিউতে উনি বারবার বলতেছিলেন যে দেখো এই যে ম্যারাডোনার পরের যে জেনারেশনটা, মেসির আগ পর্যন্ত, যারা তাপিয়া প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত খেলে গেছে, ওরা কিন্তু খুব কষ্ট করে জাতীয় দলে খেলছে, নিজেদের পকেটের পয়সায় খাবার ম্যানেজ করে ক্যাম্প করছে, নিজেদের টাকা এখান থেকে ওখানে গেছে, ফেডারেশন বেতন তো দেয়ই নাই। ইভেন রাতের বেলা তাদের রুমে যে একটু ফ্যান চলবে, এসি চলবে, সেই ব্যবস্থাও ফেডারেশন করতে পারে নাই। বড় বড় তারকা, বাতিস্তুতার মতো তারকা, বা ভেরনের মতো তারকা, বা জানেত্তির মতো তারকা, তারা সেই কষ্ট সহ্য করছে জাতীয় দলের জন্য। সেই জায়গাটা যখন মেসিরা ঢুকছে, তখনও তো আসলে ওরা এই চিত্রটাই দেখছে, এই ধ্বংসস্তূপ দেখছে।
যে এই জায়গায় বসবাস করা যায় না। অবশেষে তাপিয়া সেটা ঠিক করছে, ঠিক করার ফল আজকে আমরা পাচ্ছি। এখন সে বলতেছে যে দুটো জিনিস আর আমি তার বর্ণনা থেকে বলবো। একটা হচ্ছে যে এখনকার চিত্রটা কি? এমনিতে এখনকার চিত্র তো ওই যে আগের দিন তাপিয়ার কনটেন্টে যেরকম বলছি, সে তার ভাষায় বলতেছে যে এখন এখানে তোমার ঢুকলে মনে হবে একটা স্বর্গে চলে আসছো। হ্যাঁ, না তোমার হাতের কাছে সবকিছু আছে। এখন আমাকেও আর দৌড়াতে হয় না ফিজিক্যালি। আমিও আর দৌড়ায়, দৌড়ায় কাজ করি না। ন্যাশনাল টিমের সঙ্গে শুধু বড় ইভেন্ট হলে ওরা আমাকে নিয়ে যায়, নিজেদের উদ্যোগেই নিয়ে যায়। কিন্তু এখন আর আমি আলাদা করে কোনো টিমের সঙ্গে কাজ করি না। তো এতদিনে ওনার পদ হয়ে গেছে জেনারেল ম্যানেজার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের। যত আর্জেন্টিনার জাতীয় দল আছে, ফুটবলে বয়স ভিত্তিক দল, মেয়েদের বয়স ভিত্তিক দল, জাতীয় সিনিয়র দল, ফুটসালের আবার বয়স ভিত্তিক নারী দল, বিচ ফুটবল, সবগুলোর ইনচার্জ উনি, লজিস্টিক ইনচার্জ উনি। লা ন্যাশনালের যিনি ইন্টারভিউ নিচ্ছেন উনি বলতেছেন যে ইন্টারভিউর মধ্যে 17 বার ব্রেক নিতে হয়েছে। 17 বার বিভিন্ন অফিসার এসে বলছে যে পাপুয়া একটু সই লাগবে, আন্ডার 17 দল অমুক জায়গায় যাবে, তোমার একটা সই লাগবে, বা পাপুয়া অমুক আসতেছে, একটু তুমি একটু সই করে দাও কাগজপত্র। তখন ওনার জীবনটা আসলে সই করার। কিন্তু উনি খুব মজা করে বলতেছেন যে তারপরেও আমার একটা বাড়তি দায়িত্ব থেকে যায়, সেটা হচ্ছে লিওনেল বা পাবলো, মানে লিওনেল স্কালোনি, পাবলো আইমার বা স্যামুয়েলস, ওরা যেটা করে, প্রচুর চিঠি আসে, ইমেইল আসে, ফোন আসে, বললো আর্জেন্টিনায় ফুটবল খেলা, এখন আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলাটা পৃথিবীর শত শত হাজার হাজার বাচ্চার ড্রিম, এবং এই ড্রিমটা আমার কাছে ভালো লাগে। প্রতিদিন এগুলো প্রচুর আসে, এগুলো আমাদের স্কাউটিং টিম হ্যান্ডেল করে। এখন আর আমি এগুলোতে সংযুক্ত থাকি না। আমাকে মাঝে মাঝে লিওনেল বা পাবলো বা স্যামুয়েলস ফোন দেয়, ফোন দিয়ে বলে পাপুয়া একটু চেক করো তো এই ছেলেটা, ভালো লাগছে কিন্তু আসলেই আর্জেন্টাইন কিনা। নন আর্জেন্টাইন কাউরে ও প্রশ্রয় দিতে চাই না, আর্জেন্টাইন সাজার দরকার নাই। তো ওই জিনিসটা পাপুয়া বলতেছিলেন যে আমরা সবকিছুর পরেও খুব সতর্ক থাকি। আমাদের ম্যানেজমেন্ট যখনই কনফিউজড হয় আমাকে ফোন দেয় যে এই জিনিসটা তুমি নিজে একটু চেক করো যে আসলেই আর্জেন্টাইন ব্লাড কিনা। বলতেছিলেন যে নিজের দায়িত্বের বাইরে এখন এই কাজটা খুব আনন্দের সঙ্গে করি, কারণ বাচ্চাদের খোঁজ খবর নিতে খুব ভালো লাগে। কারণ আমার বিশ্বাস হয় যে এই বাচ্চাদের মধ্যে আরেকটা মেসি, আরেকটা ডি মারিয়া, এরা থাকে যাবে। ওনারা জিজ্ঞেস করা হচ্ছিল যে মেসির সঙ্গে আপনার রিলেশন কেমন। বললো যে সে কম বেশি সপ্তাহে একবার ফোন দিয়ে আমার সঙ্গে আলাপ করে, আর হচ্ছে ডি মারিয়া বা সবার সঙ্গে ওই রিলেশন। বললো যে এখন এরা একটা ফ্যামিলির মতো। এই ফ্যামিলিতে আমি একটা বৃদ্ধ মানুষ, আমার খোঁজ খবর ওরা সবাই নেয়, যে যেখানে থাকুক প্রত্যেকে খোঁজ নেয়, পাপুয়া কেমন আছো, পাপুয়া তোমার বাসায় কিছু দরকার কিনা। ও তো বললো যে আমার বাসায় আমার কেনা জিনিসপত্র বোধহয় এখন আমি ভালোই বেতন পাই, কিন্তু আমার বাসায় আমার কেনা জিনিসপত্র খুব একটা বেশি নাই। 80% জিনিসই লিওর কিনে দেওয়া। লিওই কোনো একটা টিভি তার পছন্দ হয় কোনো একটা দেশে, ওইটা সে অর্ডার দিয়ে দেয় যে এটা পাপুয়ার জন্য অর্ডার দিলাম। বললো লিও আসলে একটা দৃশ্য হয় যে সময় ও এই এজিজাতে পৌঁছায়, পৌঁছানোর পরে ঘন্টা কয়েকের মধ্যে একটা ট্রাক ঢোকে, বিশাল একটা কন্টেইনার ট্রাক ঢোকে। এই ট্রাক ভরা ইলেকট্রনিক্স জিনিসপত্র এবং বাচ্চাদের খেলনা। এইগুলা নামার পরে সাপোর্ট স্টাফটা নামায়, ওখানে একটা লিস্ট থাকে যে কার জন্য কি আনা হয়েছে। সে লাস্ট যখন ক্যাম্প করছিল তখন সে খেয়াল করছিল যে কোন সাপোর্ট স্টাফের কি দরকার, কার বাসায় কোন ইলেকট্রনিক্স গুডসটা দরকার, কার বাসায় কোন ফার্নিচারটা দরকার, কার বাচ্চার জন্য কি দরকার, সব কিছু সে কিনে আনে। বললো আমাদের এখানে আমরা এখন যে বেতন পাই, কার্যত লিও যেভাবে সবাই সবকিছু কিনে কেটে দেয়, আমাদের খুব একটা খরচও নাই এখন। সবই বললো, শুধু লিও না, ডি মারিয়াও অ্যাঞ্জেলো একই রকম কাজ করে। অ্যাঞ্জেল যেটা করে নিজে গিফট হিসাবে নিয়ে আসে, আর লিওর কথা হচ্ছে যে প্রত্যেকের লাইফ ইজি করার জন্য আমি ইউরোপে যে জিনিসগুলো দেখি, আমেরিকায় যে জিনিসগুলো দেখি, ওগুলো আমার পরিবারের লোকজন ভোগ করবে, তার পরিবার হচ্ছে আমরা। ফলে ওই জায়গাটা নিশ্চিত করে আমাদের জন্য। ইন্টারভিউর একেবারে শেষ দিকে এসে সাংবাদিক জিজ্ঞেস করতেছিলেন যে পাপুয়া আপনার অবসর নিতে ইচ্ছা করে না, আপনার তো বয়স 70 পার হয়ে গেছে। বলেন না, আমার বরং ইচ্ছা করে যে আমি 40-50 বছর বয়সে ওদের সঙ্গে যেরকম দৌড়াদৌড়ি করতে পারতাম, যখন যেটা বলে পাপুয়া এটা লাগবে আমি দৌড় দিয়ে নিয়ে আসতাম, পাপুয়া ওটা লাগবে দৌড় দিয়ে নিয়ে আসতাম, ওইটা যদি করতে পারতাম সবচেয়ে ভালো লাগতো। আমি তো এখন শুধুমাত্র ওই যে বললাম অকেশনালি যাই ওদের সঙ্গে, বিশ্বকাপ হলে ওরা আমাকে নিয়ে যায়, কোপা হলে আমাকে নিয়ে যায়,
এছাড়া তো টিমের সঙ্গে আর দৌড়ানো হয় না। আমার খুব ইচ্ছা করে যে আমি এই ইয়ে থেকে, এজিজা থেকে সেদিন আমার দেহ বেরোবে যেদিন আমার দেহ আর চলবে না। আসলেই তাই হয়েছে। ওনার এই কথাটা সত্যি হয়েছে। উনি শেষ যে জীবনটা কাটাছেন, শেষ ১ বছর যে হুইল চেয়ারে কাটাইছেন, এই টাইমটাও কার্যত এএফ এর সঙ্গে ছিলেন। তাপিয়া কিন্তু ওনাকে ওনার পদ থেকে সরায় নাই, ইভেন রিটায়ারমেন্টে পাঠায় নাই। ওনার বাসায় গিয়ে ছবিটা দেখেন, ওনার বাসায় গিয়ে ওনার নামাঙ্কিত বিশেষ জার্সি, বিশেষ সম্মাননা দিয়ে আসছে। মেসি উনি এই যে হুইল চেয়ারে বসে যাওয়ার পরে, মানে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার পরে মেসি নিজে গিয়ে তার বাসায় গিয়ে দেখে আসে এবং শেষ পর্যন্ত এএফএ ছাড়ছেন মৃত্যু হইলে তারপরে, মানে মৃত্যুর দিন পর্যন্ত উনি জেনারেল ম্যানেজার ছিলেন এএফ এর। ওই কাজটা হয়তো অন্য কেউ সামলাইছে, ওই পদে হয়তো অন্য কাউকে ডেপুটি পদ দিয়ে বসানো হয়েছে, কিন্তু তাপিয়া বা মেসিরা তাকে ছাড়ে নাই, তারও এএফএ ছাড়তে হয় নাই। একমাত্র মৃত্যুই তাকে বিচ্ছিন্ন করতে পারছে। ওই লিওনেল মেসির যে ইনস্টাগ্রামে যে পোস্টটা দিছে, ওইটা বলেই শেষ করি যে পাপুয়া তুমি আমাদের সঙ্গে ছিলে, আছো, তুমি ছিলে বলে আমি আর্জেন্টিনায় খেলছি, তুমি আমাদের সঙ্গে আজীবন থেকে যাবা। ওই যে কোনো সাফল্য, যে কোনো ব্যর্থতার সময় পাশ ফিরে যেন দেখতে পাই যে পাপুয়া হাসি মুখে দাঁড়ায় আছে। আমরাও এই লোকটা চিনতাম না, জানতাম না, কিন্তু এখন থেকে যে কোনো সাফল্যে বা যে কোনো সেলিব্রেশনের সময় খুঁজবো যে পাপুয়া আছে তো, থাকবে নিশ্চয়ই, যে জগতেই থাকুক পাপুয়া থাকবেন এখানে। সবার জন্য শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা।